নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে এর চতুর্থ অধ্যায় অচ্যুতম রাক্ষসামের পরবর্তী অংশ। শুরু করি। 7। দক্ষিণ আর্যাবর্তর কোনো এক ছোট্ট গ্রাম। এখানেই একটি কুটিরে অস্থায়ীভাবে কয়েকদিন ধরে আছেন চাণক্য। মাত্র কয়েকজন তার বর্তমান অবস্থান জানে। গোটা দেশ জুড়ে তার সন্ধান চলছে। তাকে জীবিত বা মৃত খুঁজে দেওয়ার জন্যে পুরস্কার ঘোষণা করেছে মগধ। কুটিরের বাইরে থেকে পরিচিত কণ্ঠে ডাক এলো, আচার্য, জীবসিদ্ধি, এসো এসো। কুটিরে প্রবেশ করল জীবসিদ্ধি। কুটিরে আসবাব বলতে কিছুই নেই। এক কোণে একটি কাপড়ের ঝোলা, ঘরের মাঝে একটি কাপড় বিছিয়ে তাতে উপবিষ্ট হয়ে আছেন চাণক্য। তার সম্মুখে একটি মাত্র মৃৎ প্রদীপ জ্বলছে। চাণক্য জীবসিদ্ধিকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? তোমার তো পাটলিপুত্রতে থাকা উচিত। মেঝেতেই উপবিষ্ট হল জীবসিদ্ধি। তার পরনে এখন এদেশি সৈনিকের বেশ, ঠোঁটের ওপর পুরু গুম্ফ, যা তার সামরিক সাজের সঙ্গে মানানসই। জীবসিদ্ধি উত্তর দিল, আপনার সঙ্গে দেখা করতেই বহু দিনের পথ অতিক্রম করে আসতে হলো আচার্য। আমরা সকলেই আপনার সুরক্ষা ব্যবস্থা নিয়ে শঙ্কিত গুরুদেব। দয়া করে অন্তত আমাকে আপনার সঙ্গে থাকতে দিন। চন্দ্রগুপ্তরও তাই অভিমত। এভাবে একাকী অজ্ঞাতবাসে আপনি কতদিন ঘুরে বেড়াবেন? আমার পক্ষে একাই লুকিয়ে থাকা সবচেয়ে সহজ জীবসিদ্ধি। একা আমি সহজে যাতায়াত করতে পারি। অন্তত আমাকে আপনার সঙ্গী হতে দিন। ঝাঁঝের সঙ্গে বলে উঠলেন চাণক্য, অসম্ভব। তোমার স্থান অন্যত্র। পাটলিপুত্র থেকে গোপন সংবাদ সরবরাহ এবং গোটা দেশের গুপ্তচর চক্র পরিচালনার ভার তোমারই ওপর। তা কি ভুলে গেলে হে জীবসিদ্ধি? কি ভেবে তুমি এই সময়ে মগধ ছেড়ে এখানে আসার ঝুঁকি নিলে? কারণ সেখানে থেকেও কোনো লাভ নেই। আমার গুপ্তচর চক্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে অমাত্য রাক্ষসের কারণে। গুপ্তচর সন্দেহে রোজ একাধিক মানুষকে বন্দী করছে মগধের বাহিনী। তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারলেই তাদের কারাগারে নিক্ষেপ করছে। যাদের এখনো অবধি বন্দী করেছে তাদের বেশিরভাগই সাধারণ মানুষ। আমার কয়েকজন গূঢ় পুরুষও তাদের মধ্যে আছে বটে। তোমার ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ছিল। পাটলিপুত্রের ওপর দৃষ্টি রাখা অত্যন্ত প্রয়োজন। এই মুহূর্তে আমাদের কাছে আপনার সুরক্ষা অগ্রাধিকার। তুমি কেন এখানে এসেছো জীবসিদ্ধি? আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আচার্য? চাণক্য চোখ বন্ধ করে বললেন, অপেক্ষা। কতদিন? যতদিন না মগধের সৈনিকরা ক্লান্ত হয়ে রাক্ষসের বিরুদ্ধে চলে যায়। তাদের ক্লান্তি দূর করার মোক্ষম ঔষধ রাক্ষসের জানা আছে। সে উত্তরোত্তর পুরস্কার মূল্য বৃদ্ধি করবে। এছাড়া কি অন্য কোনো উপায় নেই আচার্য? চোখ না খুলেই চাণক্য বললেন, আছে। আছে? কি সে উপায় আচার্য? অমাত্য রাক্ষস যা চাইছেন তা যদি তিনি পেয়ে যান, তবে এই দেশব্যাপী চলতে থাকা দক্ষযজ্ঞে ইতি দিতেন। বিস্মিত হয়ে জীবসিদ্ধি প্রশ্ন করল, অর্থাৎ আপনি কি ধরা দিতে চাইছেন নাকি? চোখ খুলে মৃদু হাসলেন চাণক্য। উত্তর না দিয়ে উঠে গিয়ে কাপড়ের ঝোলা থেকে একটা নারকেল বের করে এনে জীবসিদ্ধিকে দিয়ে বললেন, এইটি দিয়েই আজকে রাত্রে আমাদের দুজনের উদরপূর্তির ব্যবস্থা করো। তোমার ওই বামন তরবারিটি ব্যবহার করো। আজ এছাড়া আর কিছু নেই গৃহে। জীবসিদ্ধি নারকেল ভেঙে 2 টুকরো করে 1 টুকরো চাণক্যর হাতে দিল এবং অন্যটায় নিজে কামড় বসালো। টের পেল সেও বড়ই ক্ষুধার্ত ছিল এতক্ষণ।
আপনি উত্তর দিলেন না তো। কি উপায় আছে রাক্ষসকে প্রতিরোধ করার? চাণক্য তৃপ্তির সঙ্গে নারকেলের টুকরো মুখে দিয়ে চর্বণ করতে করতে বললেন, এত মাস ধরে সারা দেশ জুড়ে এই অশ্বমেধ চালাতে মগধেরও কম ক্ষতি হচ্ছে না। আর্থিকভাবে বিপুল ব্যয় হচ্ছে মগধের। তাদের যা কাম্য তা পেলেই তারাও থামবে। তাদের কাম্য আপনি, জীবিত অথবা মৃত। আমরা তাদের যদি সেটাই দিই, যদি তারা আমার মৃতদেহ খুঁজে পায়, তবে? তার কথায় খাওয়া থামিয়ে চাণক্যর মুখপানে চেয়ে রইল জীবসিদ্ধি। চাণক্য বলে চললেন, মগধের সৈনিকরা চাণক্যকে খুঁজছে। তারা আমার সম্বন্ধে কি জানে? তারা কি আমায় চেনে? না। তারা কি জানে আমায় কেমন দেখতে? না। তাহলে কে চাণক্য? একজন ব্রাহ্মণ। তাকে চেনার উপায় কি? তার ব্রাহ্মণের বেশ এবং তার খোলা কেশশিখা। এছাড়া তারা বড়জোর জানে আমার উচ্চতা, মুখের গড়ন, বর্ণ, চোখের মণির রং ইত্যাদি। এই অস্পষ্ট বর্ণনার ওপর ভিত্তি করেই তারা আমার সন্ধান করছে। জীবসিদ্ধির দু চোখ ছোট হলো, তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে আচার্যর পরিকল্পনার আভাস পাচ্ছে। চাণক্য আর কিছু বললেন না, মৌন হয়ে অপেক্ষায় রইলেন জীবসিদ্ধির প্রতিক্রিয়ার। জীবসিদ্ধি বলল, আপনার অনুরূপ উচ্চতার ও শারীরিক গঠনের মৃতদেহ খুঁজে পাওয়াটা কঠিন কিছু নয়। কোনো মৃতদেহকে ব্রাহ্মণ বেশে সাজিয়ে মাথায় খোলা শিখা প্রতিস্থাপন করাটাও হয়ে যাবে। কিন্তু তারপর মগধের সৈনিকরা না হয় আপনাকে চেনে না, কিন্তু অমাত্য রাক্ষস তো চেনেন, ধনানন্দ তো চেনেন। তাদের চোখে কিভাবে আমরা ধুলো দেব আচার্য? সে উপায়ও আমি ভেবেছি হে জীবসিদ্ধি। অমাত্য রাক্ষস পাটলিপুত্রতে বসেই গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছেন, যাতে রাজধানীর সুরক্ষা সুনিশ্চিত থাকে এত কিছুর মধ্যেও। অতএব আমার মৃতদেহ খুঁজে পাওয়া যেতে হবে এমন কোনো স্থানে যেখান থেকে পাটলিপুত্রর দূরত্ব অনেক, যাতে তিনি রাজধানী থেকে সেখানে আসতে বা মৃতদেহ তার কাছ অবধি নিয়ে যেতে অন্তত 1 মাসের অধিক সময় লাগবে। জীবসিদ্ধি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন? তাতে লাভ কি হবে? ওহে জীবসিদ্ধি, ভেবে দেখো, এর ফলে রাক্ষস আমার মৃতদেহ অবধি পৌঁছানোর পূর্বেই মৃতদেহে পচন শুরু হবে। যতই সংরক্ষণের চেষ্টা হোক, আর্যাবর্তর এই গ্রীষ্মকালীন আর্দ্রতায় ততদিনে মৃতদেহ এতটাই পচে যাবে যে তার শনাক্তকরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। দুর্দান্ত, দুর্দান্ত পরিকল্পনা আপনার আচার্য। চাণক্য হাত তুলে শিষ্যকে শান্ত হতে বললেন। তিষ্ঠ হে জীবসিদ্ধি, তিষ্ঠ। এই গোটা পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে আমাদের কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যেন ঘুণাক্ষরেও অমাত্য রাক্ষস আভাস না পায় যে গোটা বিষয়টাই সাজানো। জীবসিদ্ধি দৃঢ় স্বরে বলল, সে ভার আপনি আমার এবং আমার গুপ্তচরদের উপর ছেড়ে দিন আচার্য। 8 ভোজ রাজ্যের প্রায় শেষ প্রান্তে গোদাবরী নদীর তীরে গভীর অরণ্য। সূর্যের আলো গভীর অরণ্যে ঠিকভাবে প্রবেশ করতে পারে না বলে দিনের এই দ্বিতীয় প্রহরেও এখানটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন। সাধারণত সেখানে বন্য পশুদের রাজত্ব চলে, তাই লোকজন খুব গভীরে প্রবেশ করে না। এখানে জঙ্গল ও পর্বত একসঙ্গে অবস্থান করে। 7টি পর্বত থাকার কারণে অনেকে এই স্থানের নাম সপ্তপুর বলে। সেই অরণ্য পথ ধরে কিছুটা গভীরে গেলেই একটি গুহা আছে। দেখে বোঝা যায় অরণ্যের অন্য প্রতিটি বস্তুর মতো এটাও প্রাচীন, কিন্তু তা সহজে চোখে পড়বার নয়, কারণ লতা জঙ্গলে তার প্রবেশ পথ প্রায় অদৃশ্য। শুধুমাত্র যারা এই গুহার অবস্থান জানে তারাই এই গুহা খুঁজে পায়।
এই জঙ্গলের নিঃসঙ্গ চিত্রপটে ফুটে ওঠা রোজকার দৃশ্যর সঙ্গে আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ খানিক পূর্বেই অরণ্যে প্রবেশ করেছে 50 মগধ সৈনিকের একটি দল। তারা এই মুহূর্তে গাছের আড়াল থেকে নজর রাখছে গুহার প্রবেশ মুখে। দলের সেনাপতির পাশেই যে ব্যক্তি রয়েছে সে সৈনিক নয়। আগেও বেশ কয়েকবার তাকে প্রশ্নটা করেছেন সেনাপতি। আবারও তিনি ফিসফিস করে সেই লোকটিকে প্রশ্ন করলেন, তোমার তথ্য নির্ভুল তো? তুমি নিশ্চিত এই সেই স্থান? লোকটি হাত জোড় করে বিগলিত কণ্ঠে বলল, আজ্ঞে একদম নিশ্চিত মহাশয়, একেবারে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই খবর পেয়েছি আমি। ওই চন্দ্রগুপ্ত দলেরই কিছু বিদ্রোহী মদিরালয়ে নেশার ঘোরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। সেই সময় আমি সেখানে ছিলাম এবং তাদের কথা নিজের কানে শুনেছি। তাদের মুখেই জানতে পারি কৌটিল্য কোথায় আত্মগোপন করে আছে। তারপর গোপনে অনেক সন্ধান করে এই গুহার সন্ধান পেয়েছি আমি। এ অনেক কষ্টসাধ্য কাজ আর্য। আপনি শুধু দেখবেন পুরস্কারটা যেন। আহ, বারবার একই কথা বলো কেন? বলেছি তো, কৌটিল্যকে ধরতে পারলে আমি যা পাবো তার অংশ তুমিও পাবে। কিন্তু মনে রেখো, যদি তোমার খবর ভুল হয়, যদি দেখা যায় যে তোমার ভুল কথার উপর নির্ভর করে আমরা এত দূর এসেছি, তবে আমরা 50 জন মিলে তোমায় ভল্ল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করব। ঢোক গিলে দুর্বলভাবে কিছু একটা বলতে যাচ্ছিল গুপ্তচরটি, কিন্তু তার আগেই যেন তার কথার সত্যতা প্রমাণ করতে একটি বাণ উড়ে এলো গুহার অন্ধকার প্রবেশদ্বার থেকে। তীরটি বিদ্ধ করল একজন সৈনিককে। পর মুহূর্তে ছুটে এলো আরও একটি বাণ। এবারও সেটি অন্য এক সৈনিককে বিদ্ধ করল। এতক্ষণে মগধের সৈনিকরা সতর্ক হয়ে গিয়েছে। দ্রুত তারাও স্বর বর্ষণ করল গুহামুখ লক্ষ্য করে। এভাবেই কিছুক্ষণ ষড়যুদ্ধ চলল দুপক্ষের। কিন্তু ক্রমেই বিপক্ষ থেকে উড়ে আসা তীরের সংখ্যা কমল। একসময় সৈনিকদের তীরের আর এক প্রস্থ বর্ষণ হতেই ভেতর থেকে পুরুষ কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। কিছুক্ষণ আর কোনো শব্দ এলো না। এতক্ষণে দুজন সৈনিক বেশ কয়েকটা মশাল জ্বেলে ফেলেছে। সেনাপতি ইশারা করতেই একটি মশাল ছুঁড়ে দিল গুহামুখে। তাতে প্রবেশপথ কিছুটা আলোকিত হলো। ওদিক থেকে আর বাণ উড়ে না আসায় এইবার সৈনিকরা ধীরে ধীরে এগোলো গুহার দিকে। তারপরে কোনো প্রতিরোধ না পেয়ে সবাই প্রবেশ করল গুহার ভেতর। কিছুটা এগোতেই তারা সেখানে মানুষের উপস্থিতির চিহ্ন দেখতে পেল। কিছু তৈজসপত্র এদিক ওদিক ছড়ানো। এক জায়গায় এখনও নিভু নিভু একটা আগুন জ্বলছে, কিন্তু যারা ছিল তারা পালিয়েছে। একদল সৈনিক আরও গভীরে ঢুকে গেল। তারা চিৎকার করে জানালো, ওদিকে গুহার আর একটা মুখ আছে, কয়েকজন ওই পথে পালিয়েছে, আমরা তাদের পিছু নিচ্ছি। তখনই আরও একজন গুহার ভেতর থেকে চিৎকার করে বলল, এখানে একটা মৃতদেহ। সেনাপতি সহ কয়েকজন দ্রুত পায়ে সেখানে পৌঁছে আবিষ্কার করল একটি শরবিদ্ধ মৃতদেহ। মৃতদেহর অবস্থান দেখে মনে হচ্ছে সম্ভবত নিহত লোকটি গুহার মুখে তীরবিদ্ধ হয়েছে। সেই অবস্থাতেই পালানোর চেষ্টা করেছে, কিন্তু এত দূর এসে আর পারেনি। এখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মশালের আলোয় দেখা যাচ্ছে নিহত ব্যক্তির পরনে ব্রাহ্মণের বেশ, বুকে উপবিত, মুন্ডন করা মাথায় বন্ধনহীন দীর্ঘ কেশশিখা। সেনাপতির চোখে বিজয়োল্লাস ফুটে উঠল। চিৎকার করে তিনি অন্য সৈনিকদের বললেন, পলাতকদের পিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, কৌটিল্য মৃত। সেই সময়েই গুহার উল্টো দিকের জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত এগোতে থাকা পুরুষ দত্ত মনে মনে ভাবছিল, আশা করি মৃতদেহ কতটা পুরনো সে পরীক্ষা করার মতো জ্ঞান সৈনিকদের নেই। এই জায়গায় আচার্য চাণক্যর মতো কেউ থাকলে তিনি এক দৃষ্টিতেই বলে দিতে পারতেন যে এই মৃতদেহ পুরনো। বাণের ক্ষতচিহ্ন, রক্তের পরিমাণ, মৃতদেহর কাঠিন্য প্রভৃতি আরও অনেক কিছু থেকেই
বিষয়টা অনুমান করে ফেলতেন খুব সহজেই। কিন্তু সৌভাগ্যের বিষয় যে মগধের সৈনিকরা কেউই চাণক্য নয়। নাকে কাপড় বেঁধেও দুর্গন্ধটা নাকে প্রবেশ করাটা আটকানো যাচ্ছে না। ছোট্ট লোহার সিন্দুকটা তবুও সেই সপ্তপুরের জঙ্গল থেকে পাটলিপুত্র অবধি বয়ে নিয়ে এসেছেন সেনাপতি। প্রায় 1 মাসেরও অধিক সময় কেটে গিয়েছে। কৌটিল্যর মৃত্যু সংবাদ পাখির মারফত পাটলিপুত্রতে প্রেরণ করার কয়েকদিনের মধ্যেই রাজধানী থেকে উত্তর আসে। পত্রে স্বয়ং মহামাত্য রাক্ষসের মুদ্রা দেখে বিষয়টার গুরুত্ব আরও একবার উপলব্ধি করতে পারেন সেনাপতি। তাতে সংক্ষিপ্ত আদেশ, মৃতদেহর পরিচয় নিশ্চিত না হওয়া অবধি সন্ধান বন্ধ হবে না। চাণক্যর মস্তকটি আমার চাই। আদেশ পড়ে বিস্মিত হয়েছিলেন সেনাপতি। মস্তক? ধর থেকে মস্তক ছিন্ন করে তা রাক্ষসের সম্মুখে হাজির করতে হবে প্রমাণস্বরূপ? এ আবার কেমন আদেশ? ব্রাহ্মণের মৃতদেহ নিয়ে এইসব করলে কি পাপ হবে না? মৃতদেহতে এমনিতেই পচন ধরেছে। ওই মস্তক পাটলিপুত্র পৌঁছানো অবধি কিছুই যে বাকি থাকবে না, তা শনাক্তকরণের অনুপযুক্ত একটি নরকরটি মাত্র রয়ে যাবে। কি করবেন রাক্ষস সেই করটিটি নিয়ে? নিজের কক্ষের দেওয়ালে সাজিয়ে রাখবেন, নাকি ব্রাহ্মণের করটি নিয়ে কোনো গুপ্ততন্ত্র ক্রিয়া করবেন? এই অমাত্য রাক্ষসের বিষয়ে অনেক কথা শোনা যায়। লোকটি নাকি খুবই ক্রূর ও ভয়ঙ্কর। হতে পারে তিনি এইসব মন্ত্রতন্ত্রও করেন। সে যাই হোক, এই আদেশের কারণ ভেবে লাভ নেই। মহামাত্যর আদেশ যখন, তখন তা পালন করতেই হবে। তাছাড়া পুরস্কার মূল্যটাও নেহাতি কম নয়। তাই সে নিজেই নিয়ে যাবে বলে ঠিক করে কৌটিল্যর ছিন্ন মস্তকটি। যাত্রাপথ সুগম হয়নি। দিনে দিনে দুর্গন্ধ বেড়েছে। দীর্ঘ যাত্রার পর অবশেষে মগধের রাজধানী পাটলিপুত্রতে পৌঁছেছে সে। ওদিকে অমাত্য রাক্ষস তখন মগধের রাজকোষের হিসেব পরীক্ষা করতে বসেছিলেন। তার ললাটে চিন্তার ভাঁজ। কোথাও কিছু একটা গণ্ডগোল হচ্ছে। গত কয়েক বছর ধরেই হচ্ছে, কিন্তু সেটা যে কোথায় তা রাক্ষস ধরতে পারছেন না। দেশের অর্থনীতি যেন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কিছুতেই তার কারণ উদ্ধার করতে পারছেন না অমাত্য রাক্ষস। রাজকোষের হিসেবের থেকেও অনেক অধিক মুদ্রা যেন দেশে রয়েছে, কিন্তু তা কিভাবে সম্ভব? সম্মুখে খুলে রাখা গাদাখানেক ভূর্জপত্রের মধ্যে ডুবেছিলেন অমাত্য রাক্ষস। তখনই এক ভৃত্য এসে জানালো কৌটিল্যর মস্তকসহ এক সেনাপতি এসেছে, সে তাঁর সাক্ষাৎ প্রার্থী। উঠে দাঁড়ালেন অমাত্য রাক্ষস। 1 মাস আগে যখন পারাবতের মাধ্যমে প্রথমবার চাণক্যর মৃত্যু সংবাদ এসেছিল তার কাছে, তখন থেকেই তিনি ভারী বিষণ্ণ হয়ে রয়েছেন। বিষয়টা অদ্ভুত হলেও সত্যি। তাঁরই আদেশে এই কাজ করা হয়েছে। তিনিই চেয়েছিলেন চাণক্যর ষড়যন্ত্রের অস্ত হোক। যে মগধকে রক্ষা করতে তিনি বদ্ধপরিকর, চাণক্য কি সেই মগধেরই সবথেকে বড় শত্রু নন? তবে কেন তার মৃত্যু সংবাদে খুশি হতে পারছেন না অমাত্য রাক্ষস? পুরনো সহপাঠীর প্রতি সহানুভূতি, নাকি একজন বিদ্বান পণ্ডিতকে হারানোর গ্লানি? নিজের মনের অনুভূতি নিয়ে নিজেই বিহ্বল বোধ করছেন তিনি। ভৃত্যর পিছু পিছু চলতে চলতে এই মুহূর্তে তার মনে ঝড় চলছে। কি হবে যদি এখন তিনি গিয়ে দেখেন যে ছিন্ন মস্তকটি বাস্তবিকই বিষ্ণুগুপ্ত চাণক্যর? তিনি কি বিজয়োল্লাস অনুভব করবেন, নাকি একজন ব্রাহ্মণের মৃতদেহ অশুদ্ধ করার অপরাধে নিজেকে দোষী ভাববেন? ঈশ্বর কি তাকে পাপের জন্যে ক্ষমা করবেন? কিন্তু তিনি তো নিজের কর্তব্য পালন করেছেন মাত্র। ইতিহাস তাকে ক্রূর, অনুভূতিহীন বলে জানবে হয়তো আগামীতে। এই কালিমা তিনি স্বেচ্ছায় নেবেন, কিন্তু নিজের কর্তব্যে তিনি অবিচল থাকবেন। হ্যাঁ, ইতিহাস যদি কাত্যায়নকে রাক্ষস রূপে চেনে, তবে তাই হোক। প্রাঙ্গণে প্রবেশ করতেই অমাত্য রাক্ষসের কানে দুর্গন্ধ এসে ধাক্কা দিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়েই চোখে পড়ল লোহার পেটিকাটি। মাটিতে রাখা হয়েছে সেটা।
বেশ খানিকটা দূরত্বে একজন সৈনিক দাঁড়িয়ে আছে, নাকে মুখে কাপড় বেঁধে। আশেপাশে সমস্ত ভৃত্যও নাকে চাপা দিয়েছে, কেউই জিনিসটার ধারে কাছে আসছে না। হৃদয় ভারী হয়ে এলো রাক্ষসের। হায় রে চাণক্য, এই ছিল তোমার শেষ পরিণতি? তিনি নিজেও শোকাহত বোধ করছেন। তার এই আদেশ যে বড্ড নির্মম, কিন্তু এ ছাড়া যে তার কাছে মৃতদেহ শনাক্ত করার কোনো উপায় নেই। ধীর পায়ে এগিয়ে গেলেন তিনি লোহার ছোট সিন্দুকটির কাছে। সেনাপতিকে আদেশ দিলেন, খোলো। সেনাপতি নাকের কাপড়টি আরও একবার শক্ত করে বেঁধে নিয়ে এগিয়ে এলেন। পেটিকার ডালাটি খুলেই সরে দাঁড়ালেন। বন্ধ সিন্দুকে যেটুকু দুর্গন্ধ চাপা ছিল, এইবার সেটাও বেরিয়ে ছড়িয়ে গেল। ভেতরে দেখা গেল একটা গলিত নরমুণ্ড। হ্যাঁ, তা শনাক্ত করার অবস্থায় নেই। কীট অনেক আগেই খেয়ে ফেলেছে চামড়া, মাংস, দুটি চোখ। সে দৃশ্য দেখে ভৃত্যটি দুই হাতে মুখ চেপে বমন করা থেকে নিজেকে কোনোভাবে বিরত রেখে ছুটে পলায়ন করল সেই স্থান থেকে। রাক্ষস ঝুঁকে পড়লেন পেটিকাটির দিকে। নিজের শিখার থেকে একটা কাঁটা নিয়ে নরমুণ্ডর যেটুকু ঠোঁটের অংশ অবশিষ্ট আছে সেটা সরিয়ে দেখলেন অমাত্য। সেনাপতি ভেবে পেলেন না কি দেখছেন অমাত্য রাক্ষস। এই লোকটার কি ঘৃণাবোধ নেই? নাকে হাত চাপা পর্যন্ত দেননি তিনি। লোকে সত্যিই বলে অমাত্য রাক্ষসের মধ্যে অনুভূতি বলে কোনো বস্তু নেই। হাতের কাঁটাটি মাটিতে ফেলে উঠে দাঁড়ালেন অমাত্য। তিনি যেন এইবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ যেন একটা নিঃশ্বাস আটকে ছিল তার বুকে। এতক্ষণে নিজেকে অনেকটা ভারমুক্ত মনে হলো তার। নিজের এই প্রতিক্রিয়ায় রাক্ষস নিজেই অবাক হলেন। সেনাপতিটিকে ইঙ্গিতে নির্দেশ দিলেন সিন্দুকের ডালা বন্ধ করতে। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, এ চাণক্য নয়। বলেই উল্টো দিকে ফেরার পথ ধরলেন রাক্ষস। বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন সেনাপতি। এ চাণক্য নয়, এই করটি দেখে কিভাবে জানলেন অমাত্য? সন্দেহ হলো সেনাপতির। এমন নয় তো যে পুরস্কারের স্বর্ণমুদ্রা যাতে দিতে না হয় তাই মিথ্যা বলছেন অমাত্য? কিন্তু এ কথা মুখে বলার সাহস তার হলো না। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিন্তু কিন্তু আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন? হাঁটা থামালেন অমাত্য রাক্ষস। ঘাড় ফিরিয়ে উত্তর দিলেন, চাণক্যর দন্তপাটি অসম, বক্র। মৃতদেহ সম্পূর্ণ গলিত হয়ে গেলেও দাঁত একই থেকে যায়। এই করটি চাণক্যর নয়। সমস্ত অনুসন্ধানকারী দলকে সংবাদ প্রেরণ করে জানিয়ে দাও যে চাণক্য এখনও জীবিত। 10. চাণক্য ও চন্দ্রগুপ্ত আলোচনায় ডুবে আছেন। প্রায় 1 বছর পর তাদের সাক্ষাৎ হলো। এখন তাদের দুজনের নামেই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই তারা ভিন্ন ভিন্ন প্রদেশে আত্মগোপন করে বিগত বেশ কয়েকটি মাস অতিবাহিত করেছেন। দুজনের এক স্থানে থাকা বিপজ্জনক। তাই চাণক্য ও তার শিষ্যরা ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছেন। গোপন সূত্রের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। যোগাযোগ স্থাপনের এক অভিনব পদ্ধতি জীবসিদ্ধি আবিষ্কার করেছে। দিনের বেলা পাখিদের ওপর নজরদারি শুরু করার পর থেকেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। গুপ্তচর বৃত্তির মূল শিরদাঁড়াটাই হল যোগাযোগ ব্যবস্থা। অমাত্য রাক্ষস সঠিক স্থানেই আঘাত করেছিলেন বটে। তাই জীবসিদ্ধির নির্দেশে চন্দ্রগুপ্ত শিবিরে এক ঝাঁক নিশাচর পাখিকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। কয়েক মাস সময় লেগেছে বটে সেই কাজে, কিন্তু পুনরায় যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হয়েছে। সাধারণত যেখানে পারাবত জাতীয় পাখি ব্যবহার হয় সেখানে পেচককে পত্রবাহক করার কথাটা স্বয়ং অমাত্য রাক্ষসও অনুমান করতে পারেননি। কিন্তু তাতেও অসুবিধা কম হয়নি। চারিদিকে খোঁজ চলছে চাণক্য ও চন্দ্রগুপ্তর। অনেক ছোট ছোট জনপদের রাজারা যারা একদা চন্দ্রগুপ্তকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা বেশিরভাগই মগধের ভয়ে পিছু হটেছেন।
অমাত্য রাক্ষসের প্রভাব এই গোটা আর্যাবর্তে এতটাই প্রবল, তার নির্দেশ অমান্য করার সাহস বেশিরভাগ রাজারই নেই। অতএব অনেক জনপদের শাসক, যাদের সঙ্গে একদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারা চন্দ্রগুপ্তর সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছেন। অতএব কিছুটা মরিয়া হয়েই এখন চন্দ্রগুপ্ত ও চাণক্যকে নতুন রাজাদের থেকে সমর্থন খুঁজতে হচ্ছে। সেই নিয়েই আলোচনায় ব্যস্ত তারা। কলিঙ্গর সঙ্গে যোগাযোগের চেষ্টা বিফল হয়েছে। বারংবার পত্র প্রেরণ করেও কলিঙ্গরাজ উত্তর দিচ্ছেন না। ওদিকে অঙ্গরাজ জানিয়েছেন যে এই মুহূর্তে আমাদের জন্য কিছু করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ মগধের চর চারিদিকে। তার আশঙ্কা তার দরবারেও মগধের সমর্থক আছে, তবে তিনি আমাদের সহমর্মী। চন্দ্রগুপ্তর কথার উত্তর দিলেন চাণক্য, সহমর্মিতা দ্বারা যুদ্ধ জয় হয় না, আমাদের প্রয়োজন সেনাবল। তা যখন তিনি আমাদের দিতে অক্ষম, তখন আর তার সহমর্মিতা আমাদের বিশেষ কোনো প্রয়োজনে লাগবে না। সমর্থন প্রার্থনা করে পত্র প্রেরণ করতে থাকো বিভিন্ন রাজ্যের কাছে চন্দ্রগুপ্ত, আমাদের এই মুহূর্তে তা প্রয়োজন। প্রয়োজনে তোমার প্রতিনিধি হয়ে আমি যাব ভিন্ন রাজ্যে, যদি তারা আমাদের সঙ্গে যোগ দিতে উৎসাহ দেখায়। আর বিদর্ভ থেকে কোনো উত্তর আসেনি? এখনও নয়, তবে আশা করি চিত্তসেনের থেকে উত্তর আসবে। সে শুধুই বিদর্ভর রাজা নয়, আমার বাল্যবন্ধুও বটে। পূর্বেও সে নানান প্রয়োজনে আমাদের সাহায্য করেছে। সে নিশ্চিতভাবেই আমাদের পক্ষে যুদ্ধে যোগ দেবে, কিন্তু বাকি রাজাদের ক্ষেত্রে তা বলা যায় না। চাণক্য মেঝের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে বললেন, চন্দ্রগুপ্ত কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেবেছিলাম আমাদের পরিকল্পনা কাজে আসবে। আপনার মিথ্যা মৃত্যু সংবাদ প্রচার করতে পারলে মগধ তাদের এই বজ্রমুষ্টি কিছুটা শিথিল করবে। আপনার মৃত্যু সংবাদ নিশ্চিত করতে আমাদের স্বয়ং প্রধান আচার্য ভদ্রভট্টর কাছেও মিথ্যা সংবাদ প্রেরণ করতে হয়েছে। জীবসিদ্ধিও বিভিন্ন সূত্র মাধ্যমে সেই খবর প্রচার করেছিল, কিন্তু আমাদের এত প্রচেষ্টার ওপর অমাত্য রাক্ষস এত সহজে জল ঢেলে দেবেন তা আমার ধারণার বাইরে ছিল। চাণক্য মৃদু হেসে বললেন, আমায় শনাক্ত করতে আমার দাঁতের পাটি নিরীক্ষণ করার বুদ্ধিটি অভিনব বই কি। অমাত্য রাক্ষসের থেকে অবশ্য এটাই প্রত্যাশিত। তাই তো আমি বরাবরই বলে আসছি যে মগধের পথে তোমার একমাত্র কাঁটার নাম অমাত্য রাক্ষস। চন্দ্রগুপ্ত তার গুরুর দিকে তাকিয়ে বলল, আচার্য, আপনি বরাবরই অমাত্য রাক্ষসের প্রশংসা করেন। কেন? মাঝে মাঝে মনে হয় তার পদক্ষেপে আপনি যেন খুশিই হন। সে কি আমাদের পরম শত্রু নয়? চাণক্য তার সামনে রাখা কদলীপত্র থেকে এক টুকরো গুড় তুলে মুখে দিলেন, বললেন, শত্রুকে সর্বদা উচ্চ আসন দিতে শেখো হে চন্দ্রগুপ্ত। সে শত্রু হলেও অমাত্য রাক্ষসকে আমি সম্মান করি, কারণ আমাদের সম্মান পাওয়ার যোগ্যতা সে রাখে। তার মতো ধীর স্থির কর্তব্যে অবিচল একজন ব্যক্তি আজকের এই ঘোর কলিযুগে খুঁজে পাওয়া বিরল। আফসোসের কথা এটাই যে সে এখন আমাদের শত্রুপক্ষ। তাকে শত্রুর চেয়ে মিত্ররূপে পেলে আমাদের কণ্টকাকীর্ণ পথ অনেকটা সুগম হয়ে যেত। দুঃখের বিষয়, এই মুহূর্তে সেই আমাদের পথের সবথেকে বড় কণ্টক রূপে মঞ্চে অবতীর্ণ হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে চাণক্য আবার বললেন, আমার হিসেব যদি ঠিক হয় তবে এতদিনে মগধের অর্থনীতির অবস্থা টলায়মান। রাজকোষে টান পড়েছে এই প্রায় 1 বর্ষব্যাপী দেশচোরা সন্ধান কার্য চালানোর ফলে। তাই আমরা বিপর্যস্ত ঠিকই, কিন্তু মগধও এখন দুর্বল। আমার মনে হয় এটাই সঠিক সময় আঘাত করার। কিছুটা হতাশ ভঙ্গিতে চন্দ্রগুপ্ত বলল, কিন্তু তার জন্যে প্রয়োজন সেনাবল, যা কোনো রাজ্য আমাদের এই মুহূর্তে দিতে প্রস্তুত নয়। তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে মগধের, বা বলা ভালো অমাত্য রাক্ষসের ভয়ে। তাহলে এখন উপায় কি? মগধের রক্তচক্ষু উপেক্ষা করে কে দেবে আমাদের সমর্থন? চাণক্য কিছুক্ষণ উত্তর না দিয়ে
তৃপ্তি সহকারে গুড়ের পুরো টুকরোটা সময় নিয়ে উদরস্থ করলেন। তারপর বললেন, আমার একটা পরিকল্পনা আছে। একজন শক্তিশালী রাজা আছেন যিনি আমাদের সমর্থন করতে পারেন, যিনি মগধের বিরুদ্ধে যেতে ভয় পান না। কার কথা বলছেন আপনি? পঞ্চনদের সবচেয়ে শক্তিশালী রাজা, পৌরবরাজ পর্বতেশ্বর পুরু। পৌরবরাজ? কিন্তু তিনি আমাদের সমর্থন কেন করবেন? তাছাড়া তিনি এখন প্রায় বৃদ্ধ। করবেন যদি আমরা তাকে তার সমর্থনের বদলে মগধের যুগ্ম সম্রাট করার প্রলোভন দেখাই। পৌরবের সঙ্গে গান্ধারের শত্রুতা আজকের নয়, তা বহু যুগের। যেহেতু গান্ধার রাজ অম্বিকের সঙ্গে তোমার শত্রুতা সর্বজন বিদিত, অতএব আমার ধারণা পুরু আমাদের শত্রু বন্ধুরূপেই দেখবেন। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চাণক্যর দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করল, আর তারপর? তার সমর্থনে যুদ্ধ জয়ের পর আমরা কি তার হস্তে অর্ধেক দেশ সমর্পণ করব? চাণক্য মৃদু হেসে বললেন, ভবিষ্যৎ কে দেখেছে হে মৌর্য? তুমি তো নিজেই বললে তিনি বৃদ্ধ, তার আয়ুষ্কাল ফুরিয়েই এসেছে। এই শেষ বয়সে এসে যুদ্ধের ধকল নেওয়াটা খুব একটা সহজ কথা নয়। মানসিক ও শারীরিকভাবে তা বড় খারাপ প্রভাব ফেলে কিনা। কথা শেষ করে আরও এক টুকরো গুড় মুখে তুলে দিলেন চাণক্য। তৃপ্তির একটা শব্দ করলেন তিনি। বিস্ময়ের দৃষ্টিতে নিজের আচার্যর দিকে চেয়ে রইল চন্দ্রগুপ্ত। তিনি চন্দ্রগুপ্তকে যা করতে বলছেন একভাবে দেখতে গেলে তা ছলনা ছাড়া কিছুই নয়। রাজ্যের লোভ দেখিয়ে পুরুর মতো এক প্রবীণ সম্মানিত রাজাকে প্রতারিত করতে বলছেন এমন নির্লিপ্ত ভঙ্গিতে। অমাত্য রাক্ষস আর আচার্য চাণক্য ঠিক কতটা ভিন্ন? প্রশ্ন জাগে চন্দ্রগুপ্তর মনে। আজ এই পর্যন্ত। শেষাংশ নিয়ে পরের দিন আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।